টোকিও শহরের ওকায়া অ্যাপার্টমেন্টের 202 নম্বর রুমে একটা মেয়ের সাথে বেশ কিছুদিন ধরে কিছু অলৌকিক ঘটনা ঘটছে, যার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। একসময় প্রতিদিনের এই ঘটনায় বিরক্ত হয়ে রহস্যের সমাধান করতে গিয়ে সে জানতে পারে অ্যাপার্টমেন্টে শুধু তার সাথে নয়, বরং অনেকেই কিছু না কিছু উপলব্ধি করছে। তো এই ওকায়া অ্যাপার্টমেন্টের রহস্য কি? কোন অভিশপ্ত ঘটনার সাক্ষী এই অ্যাপার্টমেন্ট? আজ তোমাদের আমি এমন একটা জাপানিজ মুভির গল্প শোনাবো যেটা ভীষণ রকম আন্ডাররেটেড ও হিডেন জেম। এই মুভির গল্প ভীষণ জটিল, তাই যারা আজ ব্রেনের সর্বোচ্চ টেস্ট করতে চাও তারা সবাই মন দিয়ে ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। ঘটনাটা বেশ পুরনো। মিস্টার এম তখন সবে স্কুল পড়ুয়া। স্কুলের ছুটিতে রিলেটিভের বাড়ি প্রায়শই ঘুরতে যেত। জায়গাটা বেশ ভালো, ফুকুওকা শহরের কিউশু আইল্যান্ড। বাড়িটা পুরনো, একজন লোকাল কয়লা খনির মালিক এই বাড়ি বানিয়েছিলেন। শোনা যায় এই মালিকের শখ ছিল বিরল আর্টিফ্যাক্ট কালেক্ট করা। এই সূত্রে এলাকার লোকদের মধ্যে একটা গুজব ছড়ায়, বাড়ির মালিক নাকি বাড়িতে একটা মমিফাইড কাপ্পা মনস্টার এনেছিলেন। জাপানিজ কালচারে কাপ্পা বা ইয়োকাই হলো মানুষ ও প্রাণীর মিক্স করা এক আরবান লেজেন্ড। এক রাতে মিস্টার এম একা টয়লেট করতে উঠলে পাশের ঘরে আওয়াজ শুনতে পায়, ঠিক যেন ফাঁকা বাঁশের মধ্যে শোঁ শোঁ শব্দে বাতাস বইছে। এই ঘরটায় ওর মা কোনো দিন ঢুকতে দিতেন না, তাই আজ সুযোগ পেয়ে এম সাহস করে ঘরটায় ঢুকলে দেখে কয়েকটা কালো নিকশ ছায়ামূর্তি ওর দিকে হামাগুড়ি দিয়ে আসছে। আর তখনই একটা পোড়া হাত ওর দিকে এগিয়ে আসতে প্রচণ্ড ভয় দরজা লাগিয়ে দেয়। শোনা যায় সেদিন রাতে এম যে হাতটা দেখেছিল সেটা ছিল কাপ্পার, কিন্তু এর সত্যতা যাচাই করার মতো সাহস কারোর হয়নি। এতক্ষণ এই গল্পটা তার পাবলিশার্সকে শোনাচ্ছিল, কাপ্পা দ্য মমিফাইড মনস্টার। পেশায় একজন লেখিকা, ছোট গল্প ভৌতিক নোভেল লিখে পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয়। ছোট গল্পে যে ঘটনাগুলো তুলে ধরে সেগুলো ওর ফ্যান্সদের সাথে ঘটে যাওয়া বাস্তব জীবনের অভিজ্ঞতা। বহু লেখা প্রতি মাসে ওর কাছে আসে, তবে সবকটা গল্প তার পছন্দের হয় না, কিছু মন গড়াও থাকে। সেরকম আজও ওর জন্য বেশ কিছু গল্প এসছে। এর মধ্যে একটা ঘটনা পাঠিয়েছে ইউনিভার্সিটির স্টুডেন্ট মিস কুবোতা। সময়টা 2012 সালের মে মাস। টোকিও শহরে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে কুবো। রিসেন্টলি মেস ছেড়ে ওকায়া অ্যাপার্টমেন্টে শিফট করেছে, ফ্ল্যাট নাম্বার 202। তবে প্রতি রাতে ওর মনে হয় সে রুমে একা নয়, বরং সেখানে রয়েছে অন্য কারোর উপস্থিতি। আওয়াজটা আসে ঠিক ওর পাশের রুম থেকে। মনে হয় মেঝেতে বিছানো ম্যাটের মধ্যে কেউ একই জায়গায় ভারী কিছু দিয়ে প্রতিনিয়ত ঘষছে। সবথেকে আশ্চর্যের বিষয়, কুবো যখন এই রুমের দিক থেকে নজর সরায় আওয়াজটা তখনই হয়। এর স্বামী নিজেও একজন হরর মিস্ট্রি রাইটার। ওকে এই ব্যাপারটা নিয়ে বললে হেসে উড়িয়ে দেয়, বলে প্রতিটা হরর মুভিতে এরকম তো ঘটে, মেয়েটা জাস্ট ফুটেজ পাওয়ার জন্য তোমায় চিঠি লিখেছে। ফলত গল্পটার উপর তেমন গুরুত্ব দেয় না। কিন্তু কয়েক মাস পর কুবোর আরেকটা চিঠি আসে। তার এই আওয়াজের প্রতি ফ্যাসিনেশন এতটাই বেড়ে গেছিল যে রীতিমতো এইটার পিছনে রাতের পর রাত পড়ে থেকেছে, আর অবশেষে এই আওয়াজের উৎস খুঁজে পেয়েছে, যা হলো কিমোনো শাস। কিমোনো হলো জাপানিজদের একটা প্রাচীন ট্র্যাডিশনাল ড্রেস, এবং এই ড্রেসের সাথে কোমরে এক ধরনের বেল্ট বাঁধা হয় যেটাকে শাস বলে। কিমোনো শাস নিদেন পক্ষে বেশ ভারী হয়, আর সেইটাই ম্যাটের সাথে ঘষা খাওয়ার কারণে এই আওয়াজ। তবে এটা কিন্তু একেবারে অন্ধকারে ঢিল ছোড়ার মতো বিষয় নয়, কারণ সে এক রাতে স্বচক্ষে এটা দেখেছে। অর্থাৎ হয়তো এই রুমের সাথে কারোর মৃত্যু জড়িয়ে আছে। কুবোর চিঠি এর দৃষ্টি আকর্ষণ করলো, এবং তার আচমকা মনে পড়ে খানিকটা একই টাইপের গল্প তার কাছে 2 বছর আগে ওকায়া অ্যাপার্টমেন্ট থেকেই একজন ফ্যান লিখে পাঠিয়েছিল। সময়টা জুন 2010। ইয়াশিমা ফ্যামিলি ওকায়া অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নাম্বার 405-এর বাসিন্দা। একজন সিঙ্গেল মাদার তার মেয়েকে নিয়ে থাকে। সেও নাকি ম্যাটের মধ্যে ওই ঘষার আওয়াজটা পেত, তবে সে কিছু দেখতে না পেলেও ওনার মেয়ে প্রতিদিন আওয়াজটা শুনে সিলিংয়ের দিকে একভাবে তাকিয়ে থাকে। কি দেখছে জিজ্ঞেস করলে প্রথমে বলতে না চাইলেও একদিন জোর করতেই একটা পুতুলকে দড়ি বেঁধে ঝুলিয়ে বলে, উপরে এইভাবেই একজন ঝুলছে। কুবোকে 405-এর ঘটনা জানিয়ে চেক করতে বললে দেখে সেখানে একজন নতুন ফ্যামিলি শিফট করেছে। কিন্তু প্রশ্ন হলো, কুবোর ফ্ল্যাটে যদি কেউ মারা গিয়ে থাকে তার সাথে 405-এর ঘটনার কি সম্পর্ক? এমনকি দুটো ফ্ল্যাট আলাদা ব্লকে, তাই 202-এর আওয়াজ 405-এ যাবে এমনটা সম্ভব নয়।
তাহলে কি ওকায়া অ্যাপার্টমেন্টের সাথে কোনো মৃত্যু রহস্য জড়িয়ে আছে? অ্যাপার্টমেন্টের কয়েকজনকে জিজ্ঞেস করে তেমন কোনো লাভ হলো না। তবে জানা গেল 202-এ কুবো আসার আগে একটা ছেলে 6 মাসের জন্য থেকেছিল, কিন্তু সে হঠাৎ একদিন উঠে যায়। এরপর কুবো রিয়েল এস্টেট অফিসে যায় ওকায়া অ্যাপার্টমেন্টের বিষয়ে জানতে, যে এইখানে পূর্বে কেউ মারা গেছিল কিনা। কিন্তু কিছুই পাওয়া গেল না, কারণ অ্যাপার্টমেন্ট শুরু হওয়া থেকে আজ অবধি এমন কোনোরূপ ঘটনার রেকর্ড নেই। সেদিন ফেরার সময় দেখা হয়ে যায় এক নতুন পরিবারের সাথে। তারা 201-এ শিফট হয়েছে, হ্যাপি ফ্যামিলি, স্বামী স্ত্রী আর বাচ্চা। অন্যদিকে আই তাদের নতুন প্লট কিনেছে, খুব কম দামেই পেয়েছে জায়গাটা। নতুন জায়গা নিয়ে মাঝে ব্যস্ত হয়ে পড়ায় কুবোর ঘটনার দিকে তেমন ফোকাস করা হয়ে ওঠেনি। অবশ্য এর মধ্যে কুবোর তরফ থেকেও কোনো চিঠি আসেনি। তবে প্রায় 6 মাস পর এলো আরেকটা চিঠি। কুবোর ফ্ল্যাটে আগে যে ছেলেটা থাকতো তার বিষয়ে কিছু খবর পেয়েছে, নাম কাজিকাওয়া। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল ছেলেটা 1 বছর আগেই মারা গেছে। অফিসের কর্মচারী থেকে জানতে পারে ছেলেটা শুরুর দিকে বেশ কর্মঠ ছিল, কোনোদিন কাজে মিস করতো না। তবে কিছু সময় পর থেকে ওর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন আসে। যখন তখন না জানিয়ে ছুটি নিতে শুরু করলো, কাজে কিছুতেই মন বসতো না। একটা সময় অফিস আর ওকায়া অ্যাপার্টমেন্ট ছেড়ে মাত্র 6 মাসের ভিতরে অন্য জায়গায় শিফট করে, আর সেইখানেই সে নিজেকে শেষ করে দেয়। কুবো সেই অনুযায়ী কাজিকাওয়া যেখানে ভাড়া থাকতো সেই বাড়ির ল্যান্ডলেডি ইটোর সাথে দেখা করে। ইটো বলে ছেলেটা সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকতো, খালি জিজ্ঞেস করতো এখানে কি কোনো বাচ্চারা থাকে, কারণ সে নাকি সারাক্ষণ বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেত। কিন্তু তিনি নিজে এমন কিছু কোনোদিনই শোনেননি। তবে এক রাতে অস্বাভাবিক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা আজও তার কাছে নেই। তখন মধ্যরাত, আচমকা ঘুমের মধ্যে উঠে বসলেন। জানলায় পর্দার উপরে দাঁড়িয়ে কেউ টোকা দিচ্ছে। এই, কে ওখানে? ফিসফিস করে উত্তর আসলো, কাজিকাওয়া। তখনই ইটো বিরক্ত হয়ে জানলার পর্দা সরাতেই বুক কেঁপে ওঠে। সেখানে কেউ নেই। আবার ঘুম ভাঙল। স্বপ্নের মধ্যেই স্বপ্ন। প্রচন্ড ঠান্ডার মধ্যেও শরীর ঘামে ভিজে আসে। আচমকা দরজায় আওয়াজ শুনে বেরোতেই দেখে সদর দরজার ফাঁকে একটা অবয়ব দাঁড়িয়ে ক্রমাগত বলছে, আমায় ক্ষমা করবেন। এই, কাজিকাওয়া নাকি? খুব দরকার না থাকলে কাল কথা বলি। ছেলেটা কিছু না বলে চলে গেলে ঘাড় ঘোরাতেই পিলে চমকে উঠল, কারণ ওর বিছানার পাশে দাঁড়িয়ে কাজিকাওয়া। পুনরায় ঘুমের মধ্যে ঝটকা দিয়ে ওঠেন ইটো। সকাল হয়ে গেছে। দেখে দরজায় একটা নোট ঝুলানো, সেখানে লেখা, আমায় ক্ষমা করবেন। দরজা খুলে ঢুকতেই দেখা যায় বাথরুমে পড়ে আছে কাজিকাওয়ার প্রাণহীন দেহ। মৃত্যুর আগে সে কি ওর কাছে ক্ষমা চাইতে এসেছিল, নাকি বলতে চেয়েছিল তার সৎকার করতে? ওই স্বপ্ন কি আদৌ সত্যি? অবশ্য এরপর কোনো রকম সমস্যা হয়নি। নতুন একজন তার জায়গায় থাকে, নাম ইয়ামামোতো। এই ঘটনা জানার পর কুবোর অনুমান হয় কাজিকাওয়ার আত্মা তাকে হন্ট করছে। কিন্তু আইয়ের তেমনটা মনে হয় না, কারণ কুবোর প্রথম অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল মে মাসের 15 তারিখ, আর কাজিকাওয়ার বডি পাওয়া যায় মে মাসের 19 তারিখে। তাহলে কোনো মতেই এটা কাজিকাওয়ার আত্মা হতে পারে না। এমনকি ওর বডি বাথরুমে অর্ধেক বসা অবস্থায় পাওয়া গেছিল, নট ঝুলন্ত অবস্থায়। আর বাথরুমে তো ম্যাট থাকার প্রশ্নই ওঠে না। তাই কাজিকাওয়া যে তাকে হন্ট করছে না, এটা শতভাগ প্রমাণিত। সেদিন অ্যাপার্টমেন্টে ফেরার সময় 201-এর পরিবারকে দেখে কুবো চমকে ওঠে। কদিন আগে যাদের মুখে সব সময় হাসি লেগে থাকতো, আজ তাদের এমন অবস্থা হয়েছে যেন বহু দিন ঘুমায়নি। কুবোকে জিজ্ঞেস করলো, এখানে কোনো চোর আছে? আসলে প্রতিদিন ওদের ল্যান্ডলাইনে পাবলিক বুথ থেকে কল আসে। রিসিভ করলে শোনা যায় কিছু অস্পষ্ট আওয়াজ, আবার কখনো অবান্তর প্রশ্ন। বাড়িতে একা? আশেপাশে কোনো ফায়ার এক্সটিংগুইশার আছে? আচ্ছা কুবো, এই জন্যই কি ওকায়া অ্যাপার্টমেন্টের ভাড়া এত কম? এই ঘটনার পর এইটুকু বোঝা গেল যে কোনো পার্টিকুলার ফ্ল্যাটে নয়, বরং পুরো অ্যাপার্টমেন্ট জুড়েই বিক্ষিপ্তভাবে অলৌকিক ঘটনা ঘটছে। হয়তো অ্যাপার্টমেন্ট হওয়ার আগে এই জমির সাথে কোনো অশুভ রহস্য জড়িয়ে আছে। কুবোর কথা আইকে ভাবিয়ে তুলল। সত্যি তো, আজ আমরা যেখানে বাড়ি বানিয়ে আছি, কে জানে বহু বছর আগে এখানে কি হয়েছিল। হয়তো এই জমির সাথে জড়িয়ে আছে কারোর আনন্দ, অপূর্ণ ইচ্ছে, দুঃখ, হয়তোবা অভিশাপ। তাই নতুন প্লটে শিফট হওয়ার আগে প্রিস্ট ডেকে পুজো করিয়ে নেয়। এর মাঝে একদিন আই দেখা করলো কুবোর সাথে।
চিঠি বা ইন্টারনেটের মাধ্যমে অনেক কথা হয়েছে, কিন্তু আজ তাদের প্রথম সাক্ষাৎ। বেরিয়ে বলল ওকায়া অ্যাপার্টমেন্ট তৈরির আগের এই জমির ইতিহাস জানতে। দেখা করল ওকায়া অ্যাপার্টমেন্টের বিপরীতে বহু পুরনো বাসিন্দা মাসিকো ফ্যামিলির সাথে। কুবো লোকাল মিউনিসিপ্যালিটি থেকে জমির ম্যাপ ও কিছু বেসিক ইনফরমেশন জোগাড় করে তাদেরকে দেখায়, কিন্তু মাসিকো ফ্যামিলি যা বলল সেটার জন্য এটা প্রস্তুত ছিল না। 1987 সালে এই জমির আসলে 4টে ভাগ ছিল, যার একটাই থাকতো কৈদো নামের এক খ্যাপাটে বুড়ো। এর সাথে তেমন কারোর সম্পর্ক ছিল না। লোকেরা ওর নামে কমপ্লেন করত, কারণ এই এলাকার যত আবর্জনা আছে সব ওর বাড়িতে জমা করত, কিন্তু কেন করত এর কোনো উত্তর নেই। এই সূত্র ধরে কুবো দেখা করে তৎকালীন মিউনিসিপ্যালিটি হেড মিস্টার আকিয়ামার সাথে। তিনি নিজে এই এলাকায় এসেছিলেন 1970 সালে। তো যেদিন কমপ্লেন পেয়ে প্রথম কৈদোর সাথে দেখা করেছিলেন, তখন সে জানায় তার নাকি ফাঁকা জায়গায় অস্বস্তি হয়। এর মাঝে একদিন সোসাইটির কাজে বেরোলে আকিয়ামা ওর বাড়ি থেকে আকস্মিকভাবে 2 সপ্তাহের পুরনো কৈদোর দেহ উদ্ধার করে। কেন বা কিভাবে মৃত্যু হয়েছিল সেই রহস্য অজানায় রয়ে গেছে। কুবো ওনাকে ম্যাপ দেখিয়ে বাকি 3টে পরিবারের কথা জিজ্ঞাসা করল, যাদের মধ্যে একটা ভাগ ছিল নেমতো নামের এক পাগল বৃদ্ধা। সে মাটিতে সারাক্ষণ কান পেতে নাকি বিড়ালদের ডাক শুনত, কখনো আবার তাদের খেতে দিত, কিন্তু অদ্ভুত বিষয় সেই বিড়ালদের কিন্তু কেউ দেখতে পেত না। এরপর আসে 3য় ভাগ ফুজিওয়ারা ফ্যামিলির, তবে ওনারা এখানে থাকতেন না, বাড়িটা সাধারণত ভাড়া দিত। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে কেউ লম্বা সময় ধরে টিকতে পারেনি। লাস্ট অব্দি কাওয়াহারা ফ্যামিলি এখানে ভাড়া ওঠে, তবে শোনা যায় এদের বাড়ির ছেলেটাও নাকি ভালো ছিল না, একদিন গোটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। শোনা যায় সে নাকি বিভিন্ন নাম্বারে ফোন করে লোকদের ডিস্টার্ব করত। তখনই কুবোর মনে পড়ে ফ্ল্যাটের 201 নাম্বার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া অচেনা কারোর ফোন আসার ঘটনা। সেদিনের মতো কাজ মিটিয়ে কুবো ফ্ল্যাটে আসলে দেখে 201 নাম্বার থেকে সেই ফ্যামিলি চলে গেছে। পরের দিন তারা দেখা করলো এলাকার তৎকালীন রেসিডেন্সিয়াল ফটোগ্রাফারের সাথে। তার থেকে জানতে পারে 1970 সালের আগে এই জায়গাটা ছিল তাকানো ফ্যামিলির। তাদের বেশ সম্ভ্রান্ত পরিবার ছিল, কিন্তু একটা ঘটনার পর সব কিছু পাল্টে যায়। তাকানো পরিবারের মেয়ের বিয়ের রাতে মিসেস তাকানো বাড়ি এসে অজ্ঞাত কারণে নিজেকে শেষ করে দেয়। মৃত্যুর সময় তার পরনে ছিল কিমোনো শ্বাস। কথাটা শুনতে টনক নড়ল। তাহলে কি এই মহিলার জন্য সবকিছু সূত্রপাত? এই ব্যাপারে আরও জানতে তারা দেখা করলো এলাকার পুরনো বাসিন্দা কুসাকাবে বোনদের সাথে। এদের এক বোন মিসেস তাকানোর মেয়ে রেইকোর সাথে ফুল অ্যারেঞ্জমেন্টের কাজ করত। ওনার মেয়ে কাজ পেয়ে বাইরে চলে যাওয়ার পর থেকে মিসেস তাকানোর মধ্যে আমূল পরিবর্তন আসে। তিনি নাকি সারাক্ষণ বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেতেন। বিষয়টা এমন খারাপ পর্যায়ে চলে গেছিল যে এই জ্বালায় অতিষ্ঠ হয়ে তিনি এক রাতে নিজেকে শেষ করে দেন। এইটার সাথে কুবোর মনে পড়ে যায় কাজিকাওয়ার কথা। সেও তো বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাওয়ার কথা বলতো। এইসবের মাঝে আবার কথা উঠল তাকানো ফ্যামিলির মেয়ে রেইকোর ব্যাপারে। বাচ্চার কান্না শুনতে পাওয়ার বিষয়টা প্রথমে সেই সময় গুজব বলেই রটেছিল, কারণ রেইকো যেখানে কাজ করত সেই অফিসের বসের সাথে সে নাকি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং সে প্রেগনেন্ট হয়। পরে অবশ্য সে কিন্তু অ্যাবর্শন করিয়েছিল। এই বিষয়টার পর থেকেই নাকি মিসেস তাকানো বাচ্চাদের দেখতে পেতেন। তারা নাকি মাটির ভিতর থেকে বেরিয়ে আসত। কিন্তু প্রশ্ন হলো, তাহলে একাধিক বাচ্চাদের কেন দেখতে পেত? তাহলে কি মিসেস তাকানোর মৃত্যুর আগে থেকেই জমিটা অভিশপ্ত, যার ভুক্তভোগী কাজিকাওয়া নিজেও? আজ রাতে কুবোর সাথে থেকে যায় আই। কুবো ওকে রুমটা দেখায় যেখানে মিসেস তাকানো শেষ নিঃশ্বাস ফেলেছিল। এতদিনে কুবো রুমটায় জিনিসপত্র জমিয়ে ভরিয়ে ফেলেছে, ঠিক যেমনটা করেছিল কৈদো। হয়তো সে ঠিক একই জিনিস শুনতে পেত যেটা এখন কুবো শুনতে পায়। ব্যাপারটা যত দিন যায় কুবোর কাছে অবসেশনের মতো হয়ে যাচ্ছিল। কাজে মন বসে না, কিন্তু এইভাবে লাইফ নষ্ট করে তো লাভ নেই। তাই সিদ্ধান্ত নেয় অন্য কোথাও শিফট হওয়ার। এতটুকু অবধি লিখে আই গল্পটা জমা করলো পাবলিশার্সের কাছে। সব গল্পের তো আর প্রপার এন্ডিং হয় না, তবে মনের মধ্যে বহু প্রশ্ন থেকে যাচ্ছে। মিসেস তাকানো যদি মেয়ের অ্যাকশনের জন্য এমনটা করেই থাকে, তাহলে মাটি থেকে বাচ্চা বেরিয়ে কেন আসতে দেখবে? গল্পটা শেষ করতেই ডেকে ওঠে তাদের উল্টো দিকে বসা আইয়ের বন্ধু রাইটার মিস্টার ইয়োশি। বলে রেইকো যদি সত্যি পোষণ করতো তাহলে একাধিক বাচ্চা বেরিয়ে আসার ব্যাপারটার সাথে কিন্তু একদম মিলছে না, বরং এর সাথে সে অন্য একটা ঘটনার যোগসূত্র পাচ্ছে।
যেটা নিয়ে সে এতদিন রিসার্চ করছিল। তাই ইয়োশিওকে অফার করে পার্টনার হিসেবে কাজ করার, যেটা আই কোনো রকম দ্বিধাবোধ না করে অ্যাকসেপ্ট করলো। এর কিছুদিন পর ইয়োশি তাকে চিবা শহরের এক চাঞ্চল্যকর ঘটনার একটা ফাইল পাঠায়। 1952 সালে চিবা শহরে পুলিশ এক বিবাহিত মহিলা মিসাওকে গ্রেপ্তার করে একাধিক শিশু হত্যার কারণে। সে নাকি একজন সিরিয়াল ছিল, এমনকি 7 বছরে সে নিজের 7 জন বাচ্চাকে করে ঘরে পুঁতে রেখেছিল। পুলিশ অবশ্য একজনের বডি পেলেও বাকিদের দেহ পায়নি। তবে আসল টুইস্ট হলো, এই ঘটনার বেশ কিছু বছর পর ওই জমি দুটো ফ্যামিলি কিনে সেখানে বাড়ি বানায়। আর এই ফ্যামিলি আর অন্য কেউ নয়, একজন নিমতো আর একজন তাকানো ফ্যামিলি। আর বর্তমানে এই জায়গাটার উপরেই রয়েছে ওকায়া অ্যাপার্টমেন্ট। তাহলে গল্পটা দাঁড়ালো, মিসাওয়ের স্ক্যান্ডেলের কারণে মিসেস তাকানো সেখানে মৃত্যুতে দেখতে পেত এবং এই কারণে ও নিজেকে শেষ করে। এখন সত্যি বলতে জমিটা অভিশপ্ত নাকি যারা মারা গেছে তারাই এই অভিশাপ বয়ে বেড়াচ্ছে, এইটাই প্রশ্ন। এদিকে আইয়ের রাইটার বন্ধু ইয়োশি এই কেস সম্পর্কিত আরও কিছু তথ্য জোগাড় করে। 1910 থেকে 1926 সালের ন্যাশনাল সার্ভে রিপোর্ট অনুযায়ী 1910 সালে এই জমিতে মিসাওদের আগে ইয়োশিকানে ফ্যামিলির বাড়ি ছিল। 1905 সালে তাদের ছেলে তমোসাবুরো নিজের পরিবারের উপর হামলা করে পুরো বাড়ি জ্বালিয়ে দেয়। গ্রেপ্তারের সময় তার স্টেটমেন্ট ছিল, কিছু অদ্ভুত আওয়াজ নাকি তাকে পরিবারের সবাইকে শেষ করে বাড়ি জ্বালিয়ে দিতে বলতো। তার মানসিক অবস্থা দেখে পুলিশ ওকে নিজেই বাড়িতে বন্দি করে রাখে, যাকে বলে হোম প্রিজনমেন্ট। কিন্তু ঘটনা এখানে শেষ হয় না, কারণ তমোসাবুরোকে যে ঘরে রাখা হয়েছিল সেখানে তার জন্য টয়লেট ব্যবস্থা করা হয়, যেটা সোজা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কানেক্ট হতো। তমোসাবুরো নাকি সেই জায়গা দিয়ে আন্ডারগ্রাউন্ডে ঢুকে প্রত্যেকের বাড়ির তলায় যেত। আসলে বাইরের দেশে বেশিরভাগ বাড়ি আমাদের মতো সিমেন্টের ভিত করে তৈরি হয় না, বরং কাঠের স্ট্রাকচারের উপর বাড়ি করা হয়। তো এই তমোসাবুরো আশেপাশের বাড়ির নিচে গিয়ে আউড়ে যেত শয়তানের কথিত শব্দ। তবে একটা সময় পর তমোসাবুরো নিজের বাড়িতেই নিজেকে শেষ করে দেয়। এইটা বলতে আইয়ের মনে পড়ে মিসাওয়ের কথা। সেও তো মেঝে নিচ থেকে অস্পষ্ট আওয়াজ শুনতে পেত তার বাচ্চাকে শেষ করা। এবার এমনটা হতেই পারে এই ঘটনার পিছনে কোনোভাবে তমোসাবুরোর আত্মা দায়ী। গল্পের মাঝে আচমকা আইদের হলে লাগানো সেন্সার লাইট নিজের থেকেই জ্বলে ওঠে। বিষয়টা একটু হলেও ভয় লাগার মতো, কারণ এই ধরনের সেন্সার কারোর মুভমেন্ট ডিটেক্ট করলে তবেই চলে। কিন্তু সবাই যে টেবিলে বসে, তারা রহস্যের যত কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছে বিষয়টা ততই জটিল হয়ে যাচ্ছে। তাই ওরা দেখা করলো লোকাল টেম্পলের হেড প্রিস্টের সাথে, কারণ তাদের কাছে পুরনো সব রেকর্ড থাকে। প্রিস্ট বলে তাদের কাছে এই পরিবার সম্পর্কিত খুব লিমিটেড খবরই আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মিয়োশি। মিস্টার ইয়োশিকানের স্ত্রীর অবর্তমানে সে 20 বছরের মিয়োশিকে বিয়ে করে। সে এর মধ্যে 2 বার প্রেগনেন্ট হলেও তার 2 বারই মিসক্যারেজ হয়। অবশেষে মিয়োশি মাত্র 24 বছর বয়সে মারা যায়। মিস্টার ইয়োশিকানে মিয়োশির প্রথম মৃত্যুবার্ষিকীতে টেম্পলে একটা অদ্ভুত টাইপের প্রিন্সেসের ড্রয়িং দেয়, যেটা বিয়ের সময় মিয়োশির পরিবার নাকি তার মেয়েকে দিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত যুদ্ধের সময় সেটা টেম্পল থেকে হারিয়ে যায়। তখন কিছু একটা সন্দেহ হলে আই জিজ্ঞেস করে, আচ্ছা মিয়োশির বাড়ি কোথায় ছিল বলতে পারেন? তখন প্রিস্ট বলে, ফুকুওকা শহরের কিয়োশু আইল্যান্ড। এই জায়গার নাম শুনে আইয়ের খটকা লাগলে সেই ইয়োশিকে কিয়োশু আইল্যান্ড থেকে মিয়োশির ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে বলে। আর সেই মতো কাজ করে কদিন পর তারা একটা মিটিং ডাকলো। ইয়োশির এডিটর জানায়, মিয়োশির দেওয়া ছবিটা কিয়োশু আইল্যান্ডের আরবান লেজেন্ডের। এই ছবি নিয়ে কিছু গুঞ্জনও রয়েছে, তবে সেটা কতটা সত্যি বলা মুশকিল। কথিত আছে এই ছবির দিকে একভাবে তাকিয়ে থাকলে ছবিতে আঁকা মেয়েটির মুখ পরিবর্তন হয়, আর যে এই পরিবর্তন চাক্ষুষ উপলব্ধি করে তখন সে ফাঁকা বাঁশের মধ্যে ঝোড়ো বাতাস বইলে যেমন আওয়াজ হয়, তেমন একটা আওয়াজের সাথে কারোর অলৌকিক কণ্ঠস্বর শুনতে পায় এবং এর সাথে সেই ব্যক্তি পজেসড হয়ে যায়। আর হয়তো এমনটাই হয়েছিল তমোসাবুরোর সাথে। ঘটনা অবশ্য এখানে থেমে রইল না, বরং এর সাথে উঠে আসে মিয়োশির মানে ওকায়ামা ফ্যামিলির ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য, বা বলা যেতে পারে ওকায়া অ্যাপার্টমেন্টের জমির রহস্য। মিয়োশিদের এই জমির উপরে একটা কয়লার খনি ছিল, যেখানে সেফটি ফিচার না থাকায় সময়ের সাথে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকতো। তো এক রাতে কয়লা খনিতে বিভৎস আগুন লাগে। এই কয়লা খনিতে অক্সিজেন ও মানুষের প্রবেশ করার জন্য একটাই মাত্র রাস্তা ছিল,
তখনই আগুন যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তাই মিস্টার ওকায়ামা শ্রমিকদের উদ্ধার না করে তাদের বেরোনোর রাস্তা বন্ধ করে দেওয়ায় মারা যায় 100 জন নিরীহ শ্রমিক। ক্ষমতার কারণে মিস্টার ওকায়ামা শুধু এই ঘটনা চাপা দিয়েছিল তা নয়, বরং শ্রমিকদের পরিবারকে কোনো ক্ষতিপূরণও দেয়নি। পরবর্তীকালে 1900 সালের শুরুর দিকে ওকায়ামা ফ্যামিলির সবাই মারা যায়, কিন্তু লোকালদের থেকে শোনা যায় কয়লা খনির ঘটনার পর এই পরিবার মৃত শ্রমিকদের অভিশাপের শিকার হয়। মিস্টার ওকায়ামা নাকি সর্বত্র দেখতে পেত মাটি থেকে শ্রমিকদের পোড়া হাত বেরিয়ে আসতে। প্রতি রাতে তাদের আত্মা ওনাকে হন্ট করত। এমনকি এটাও শোনা গেছে ওকায়ামা ফ্যামিলির প্রতিটা সদস্য এই অভিশাপের শিকার হয়। খনির ঘটনার পর থেকে মিস্টার ওকায়ামা কোনো দিনও শান্তি পায়নি, আর একদিন সে গোটা পরিবারকে শেষ করার পর পাশের পাহাড়ে নিজেকেও শেষ করে দেয়। এইটা শুনতে আই নড়ে চড়ে বসল। মনে পড়ে যায় 2 বছর আগে কিয়োশু আইল্যান্ড থেকে আসা চিঠিতে এম নামের ছেলেটার ঘটনার উপর কেন্দ্র করে লেখা কাপ্পা দ্য মামিফাইড মনস্টারের কথা, মানে যে গল্পটা মুভির শুরুতে আই তার পাবলিশার্সকে শোনাচ্ছিল। এই গল্পে মিস্টার এম নামের যে চরিত্র গল্প লিখে পাঠিয়েছিল তার আসল নাম টি মানাবে, এবং সে ছোটবেলায় যে আত্মীয়ের বাড়িতে যেত সেই বাড়ির পূর্ব মালিক ছিল মিস্টার ওকায়ামা। আর এই সূত্রেই আই দেখা করে টি মানাবের সাথে। সে জানায় কাপ্পার কথাটা ভুল কিছু নয়। সে ছোটবেলায় কিয়োশু আইল্যান্ডের যে আত্মীয়ের বাড়ি যেত সেই পরিবারের মালিক মিকিও মানাবে শুধু দুষ্প্রাপ্য আর্টিফ্যাক্ট কালেকশন করতে ভালোবাসতেন তা নয়, বরং কিছু ডিস্টার্বিং জিনিস অথবা বলা যেতে পারে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত বিভিন্ন জিনিস কালেকশন করতে ভালোবাসত। কিন্তু তিনি এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলেন যে একটা সময় পর পাগল হয়ে তার কালেকশন করা কাটানা দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিলেন। হয়তো কিয়োশু আইল্যান্ডের ফুকুওকা সিটিতে ওনার বাড়ি গেলে এখনও কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। এই ঘটনার পর অবশেষে একদিন কুবো, আই, ইয়োশি এবং তার এডিটর মিকিও মানাবের পরিত্যক্ত বাড়ি ভিজিট করে এবং সেইখানে পুরনো আর্টিফ্যাক্ট এবং ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বিভিন্ন জিনিস দেখতে পায়। সাথে সেই জায়গাটাও দেখে যেখানে মিকিও নিজেকে শেষ করেছিল। কিন্তু গল্প যতটা সহজ দেখাচ্ছে ততটা নয়, কারণ মিস্টার ওকায়ামার মৃত্যুর সাথে এই অভিশাপ শেষ হতে পারত, কিন্তু সেটা হয়নি। ফলে পরবর্তীকালে মিকিও মানাবে নিজে এই অভিশাপের শিকার হলে কোনো উপায় না থাকায় সে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করলেও বিফলে যায়। তাই মিকিও নিজেকে শেষ করে দেয় এবং সময়ের সাথে এই অভিশাপ চলতেই থাকে, অর্থাৎ এর কোনো শেষ নেই। অতঃপর সকল ঘটনার সাথে সংযোগ করে ও কিছু এক্সট্রা মশালা অ্যাড করে পাবলিশ করা হয় দ্য ওকায়ামা ঘোস্ট স্টোরি। কিন্তু এর মাঝে এলো একটা বিস্ময়কর খবর। ওকায়া অ্যাপার্টমেন্টের 201 নম্বরের ফ্ল্যাটে যে ফ্যামিলি থাকতো তাদের বডি নতুন ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। বাড়ির কর্তা স্ত্রী ও সন্তানকে শেষ করে ফ্ল্যাটে আগুন লাগিয়ে নিজেকেও শেষ করে দিয়েছে। এই ঘটনার পর আই এবং কুবো এই কেসের তদন্ত করা বন্ধ করে দেয়, কারণ নতুন অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার পরেও আওয়াজটা কিন্তু কুবোর পিছু ছাড়েনি। এরপর থেকেই দুজন নিজের কাজ ও পার্সোনাল লাইফ নিয়ে আলাদা হয়ে যায়। তবে 2014 সালে কুবোর সাথে আইয়ের একবার কথা হয়েছিল। সেখান থেকে জানতে পারে মিসেস ইটোর বাড়িতে সে এখন ভাড়া থাকে, আর 405-এর ইয়োশিমা ফ্যামিলির বাচ্চাটাও এখন বড় হয়ে গেছে। কিন্তু নতুন জায়গায় শিফট করার পরেও আজও তাদের উপর থেকে অভিশাপ কিন্তু পিছু ছাড়েনি। এমনকি ওকায়া অ্যাপার্টমেন্টের 405-এ এখন যারা থাকে তাদের সাথেও একই প্রবলেম। এর থেকে একটাই জিনিস বোঝা যায়, হয়তো সব প্রশ্নের উত্তর হয় না। লেখাটা শেষ করতেই ফোন বেজে উঠল। একটা পাবলিক বুথ থেকে কল এসছে। আই এক দৃষ্টিতে চেয়ে আছে ফোনের দিকে। সাহস করে ফোনটা রিসিভ করতেই শুনতে পেল অস্পষ্ট আওয়াজ। কেউ যেন তাকে সব শেষ করে দিতে বলছে। এদিকে এডিটরের কম্পিউটার স্ক্রিন থেকে আচমকা সব মুছে লেখা উঠল, এই অভিশাপ কাউকে ছাড়ে না। ভয় কপালে ঘাম মুছতে গেলে দেখে 2 হাতে লেগে ছাই আর পাশের কেবিন থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে কয়লা খনির মধ্যে চাপা পড়ে যাওয়া সেই মৃত শ্রমিকেরা। একই সাথে কাজিকাওয়ার রুমে যে মারা গেছিল সেইখানে ভাড়া নিয়ে থাকা নতুন ছেলেটা ইয়ামামোতো শুনতে পায় কিমোনোর শ্বাসের মাটিতে ঘষার শব্দ। আর একটা সময় দেখতে পায় মাথার পাশে ঝুলছে মিসেস তাকানো। কথায় আছে কিছু রহস্য উদ্ঘাটন না করাই ভালো, কারণ তাদের জাগিয়ে তুললে শুরু হয় নতুন ভয়াবহতার অধ্যায়।
আমরা হয়তো ভেবে থাকি বাড়ি মানে শুধু ইট, কাঠ, সিমেন্ট, কিন্তু কিছু বাড়ি এমনও থাকে যেগুলোর ভিতরে চাপা পড়ে থাকে অজস্র মানুষের যন্ত্রণা আর মৃত্যু। যতবারই নতুন করে সেখানে মানুষ বসতি করে, অতীতের অন্ধকার আবার ফিরে আসে। কারণ কিছু দাগ সত্যি কখনো মোছা যায় না, যাকে বলে দ্য ইনইরেজেবল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা এর পরবর্তী কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও, এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।